আসসালামু আলাইকুম @রোমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো কি করে করল্লা ভাজি করতে হয়। আমি নর্মালি ৩ ভাবে করল্লা ভাজি করি। একটা হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে, আরেকটা হচ্ছে সবুজ করে কাঁচা করে, আর আরেকটা হচ্ছে একদম মুচমুচে করে। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে যাচ্ছি চিংড়ি শুটকি দিয়ে কি করে করল্লা ভাজি করবেন সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে। তো শুরু করতে যাচ্ছি। ওয়েলকাম আমার মধ্যবিত্তের রান্নাঘরে আপনাদের সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে যেটা করতে হবে, আমি করলাগুলোকে কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি দুই দিকে দুইটা অংশ কেটে নিলাম এবং মাঝখানে কেটে নিলাম। এবার যেটা করব আমি এই বিচিগুলো বের করে ফেলবো। দেখুন বিচিগুলো বের করে ফেলেছি। এটাতেও আমি তাই করব, বিচিগুলো বের করে ফেলবো এবং এগুলোকে এখন কুচি করে কাটবো। করলা ভাজি করতে গেলে কখনোই খুব বেশি কুচি করবেন না, মানে খুব বেশি মোটা রাখবেন না বা খুব বেশি পাতলাও করবেন না। জিনিসটাকে আপনাকে যেটা করতে হবে এরকম একটা স্লাইস করতে হবে, মিডিয়াম, মানে একদম সুতার মতো পাতলাও হবে না আবার মোটা মোটাও হবে না। মোটা হলে করলা ভাজিগুলো খেতে ভালো লাগবে না, মুখে তেতোটা বেশি লাগবে। আর বেশি পাতলা করলে গলে যাবে, ওটা একদম খিচুড়ির মতো হয়ে যাবে, যেটা আপনার খেতে একদমই ভালো লাগবে না। দেখুন, আর অনেকে বিচি সহ ভাজি করে বা বিচি সহ খায়। বিচি সহ ভাজি করতে গেলে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়, করলাটা ঠিকঠাক কাটা যায় না, বিচিগুলো বেজে বেজে যায়। ঠিক আছে, তো আপনি করলা ভাজিতে বিচিগুলো ছেড়ে কাটলে খুব সুবিধে হয়। এছাড়া কেউ যদি মনে করে যে করলার ভেতরের অংশ খাবে, সেক্ষেত্রে বিচিটা বের করে পুরগুলো নিয়ে নিলেই হয়ে যায়। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, কেউ যদি ভেতরের বিচি খেতে পছন্দ করে তাহলে বিচি সহ নেবে। আমি বিচি ছাড়া খাবো, এই জন্য আমি বিচি ছাড়া নিচ্ছি। যদি চান এই বিচিগুলো বের করে এই অংশটা নিতে পারেন, এই অংশটা, কিন্তু আমি নেব না। চলে এলাম করলাগুলো সব কুচি করে। দেখুন আমার করলাগুলো কুচি করা শেষ। এবার আমি যেটা করব, এটার মধ্যে লবণ মাখিয়ে রাখবো। 4 চামচের 1 চামচ, এটা কোনো না, যত খুশি আপনি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর একটু দিলাম, দিয়ে এটাকে সুন্দর করে মাখাবো। তাতে করে করলা তেতো ভাবটা কমে যাবে, তেতো যে পানি হয় এটা বেরিয়ে আসবে। আমি ভালো করে মাখাবো যেন করলার প্রত্যেকটির গায়ে এই লবণটা মাখা হয়। দেখতেই পাচ্ছেন মাখো মাখো হয়ে গেছে, প্রত্যেকটা করলার গায়ে যেন লাগে, এইভাবে আমি করব। এটা খুব বেশি সময় লাগে না, আপনি 1.5-2 মিনিট করলেই যথেষ্ট। আমি চেষ্টা করছি সবগুলোতে মাখানোর, যদিও লবণ গলে অটোমেটিক চলে যাবে, তারপরেও যতটুকু ভালোভাবে করা যায়। এবার আমি সবগুলো রেখে দেব, আমার কাজ শেষ। এবার আমি যেটা করব, আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য অপেক্ষা করব, এগুলো নরম হয়ে আসা অবধি। চলে এলাম আমার দ্বিতীয় স্টেপে বা সেকেন্ড স্টেপে। দেখুন করলাগুলো বেশ নরম হয়ে গেছে, চিপলে রস বের হচ্ছে, দেখতে পাচ্ছেন চিপলে রস বের হচ্ছে। এখানে দেখেন অনেক রস জমে গেছে। তো আমি এটাকে যেটা করব, এইভাবে ডলে ডলে আরও রস বের করব, কারণ এটার রসটা কিন্তু তেতো, এই তেতো রসটা বের করে আমি ফেলে দেব। দেখেন আমি ডলছি, আর এটার মধ্যে একটা ফেনার হচ্ছে, একটা ফেনা ফেনা দেখা যাচ্ছে, সবুজ ফেনা, এটাই কিন্তু তেতো রস, খুব তিতে হয় এটা। আমি ডলে 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 রসগুলোকে বের করে দিচ্ছি। কেউ যদি মনে করেন করলাতে আলু দেবেন, এটা আমি আগেও বলি, সব সময় বলি, রান্না হচ্ছে নিজের পছন্দের উপর, আপনি কি কি সবজি দেবেন, শুধু রেসিপিটা হচ্ছে একটা বেসিক নলেজ। ঠিক আছে, তো আপনি রান্না যদি মনে করেন যে আপনি এটাতে আলু দেবেন, সেক্ষেত্রে আপনি কুচি করে আলু কেটে নেবেন এটার সঙ্গে দেওয়ার জন্য। আমি দেখিয়ে দেব বা বলে দেব যে কোন সময় আলুটা অ্যাড করবেন। আপনি একসঙ্গে অ্যাড করতে পারেন, সমস্যা নেই, কিন্তু করলার সঙ্গে রাখবেন না। আপনি করলাগুলোকে আগে
এটা হচ্ছে করলার প্রস্তুত প্রণালী। আগে করলাগুলোকে রান্নার উপযোগী বা প্রস্তুত করে নেবেন, তারপর এটার সঙ্গে আলু অ্যাড করবেন। তো আমার দেখেন, দেখতে পাচ্ছেন পুরো ফেনা ফেনা হয়ে গেছে, অনেক রস বেরিয়ে গেছে। আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে। এটা আপনি করলে বুঝতে পারবেন। তো আমি এটাকে এখন ধোয়ার পালা। আমি পানিতে একটা স্ট্রেনার বা জালি নিয়েছি, আমি এটার সাহায্যে ধোবো। দিয়ে দিলাম। এবার আমি যেটা করব, করলা কিন্তু আমরা লবণ দিয়ে ভিজিয়েছিলাম বা রেখেছিলাম, তো যে কারণে দেখুন আমি এটার মধ্যে এটা বসিয়ে নিয়েছি। আমি খুব ভালো করে এটা কয়েকবার 5 থেকে 6 বার ধোবো পানি ভরে ভরে, যেন আমার লবণগুলো বেরিয়ে যায় বা এটার মধ্যে অতিরিক্ত লবণ না থাকে। আপনি ধুচ্ছেন, দেখবেন ফেনা বের হচ্ছে, দেখবেন এরকম ফেনা ফেনা হবে। এটা হচ্ছে করলা, যতক্ষণ ফেনা হবে আপনি ধোবেন, কারণ যতক্ষণ ফেনা আছে তার মানে হচ্ছে আপনার করলার রস আছে এখনো। পানি ফেলে দিলাম, আবার আমি ধোয়া শুরু করলাম। এভাবে করে আমি 4 থেকে 5 বার এটাকে ধুয়ে নেব। তো এবার রসুন কাটার পালা। আমরা রসুনটার খোসা ছাড়িয়ে নেব। দেখুন আমি কিভাবে করছি, চারি দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এলো। আমি রসুন ছাড়ানো অ্যাকচুয়ালি খুব সহজ একটা ব্যাপার। হ্যাঁ বাবা, ছুরি দিয়ে চারি দিলে রসুন ছুটে আসে। আর এই যে রসুনগুলো আমি শুধু আলাদা করব। রসুন কাটা বা ছাড়ানো খুব সহজ একটা কাজ। আগে খুব কঠিন মনে করা হতো, বাট এখন কিন্তু খুব সহজ। দেখতেই পাচ্ছেন আমি রসুনগুলো শুধু ছাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, যেটা আমাকে করতে হবে সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে আমি রসুনগুলোকে জাস্ট একটা ছুরি, যে ধরনের ছুরি পান আপনি সেটা দিয়ে রেখে একটা চাপ দেব। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন রসুনটা কিন্তু এই দেখেন ভেঙে গেছে এবং খোসা খুলে চলে আসছে। রসুন ওকে। এবার শুধু আমি মাথাটা কেটে নেব, ব্যাস হয়ে গেল আমার রসুন। আমার মেয়ে এসছে আপনাদের রান্না শেখাবে, যে কারণে একটু সরে গেলাম। দেখুন সেম চাপ দিলেই কিন্তু রসুনের খোসাটা, আপনার কোনো চাপাচাপি করতে হবে না। দেখুন আলগা হয়ে গেছে, শুধুমাত্র এটাকে খোসাগুলো ছিলে নেবেন। তো যাই হোক, আপনি ছুরি, বটি, কেচি সব কিছু সাহায্যে কাটতে পারেন রসুন। আমি রসুনগুলো ধুয়ে এই মেশিনে কাটবো। তো ফিরে আসছি রসুনগুলো ধুয়ে। চলে এলাম রসুনগুলো ধুয়ে। আমি মেশিনটার সাহায্যে রসুনগুলো কুচি করব। তো আপনারা যে কোনোভাবে করে নিতে পারেন। রসুনগুলো চারদিকে দেবো। এগুলো রসুন কাটারি। বাবা গন্ধ আসবে হাতে মা। রসুনটা খুব তীব্র গন্ধ হয়, যে কারণে আমি রসুনটা হাতে কাটবো না বা কাটতে চাচ্ছি না। ঢাকনাটা দিয়ে দিলাম। করো, বিসমিল্লাহ বলে নাও। হ্যাঁ, এই নিচে রেখে নাও, নিচে নিচে রাখো। হ্যাঁ করো। না হয়েছে বাবা, তুমি পারবে না, শক্ত। হ্যাঁ গুড গুড, ব্যাস ব্যাস, এনাফ এনাফ এনাফ, বেবি রাখো। তো যাই হোক, আমি বিসমিল্লাহ বলে জাস্ট আমি সুতা ধরে টানবো। দেখুন আমার রসুনটা কিন্তু কুচি হয়ে গেছে অনেকটা। একটা মিনিট। আমি বারবার চেক করব আমার রসুনটা পছন্দ মতো কুচি হয়েছে কিনা। হ্যাঁ দেখুন আমার রসুনগুলো খুব সুন্দরভাবে মিহি হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমার যে সাইজটা প্রয়োজন হয়ে গেছে। আমি এটাকে আর মিহি করব না, কমপ্লিট। চলে যাব মেন রেসিপিতে বা রান্নায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। তো শুরু করতে যাচ্ছি করল্লা ভাজি শুটকি দিয়ে। এই হচ্ছে আমার চিংড়ি শুটকির গুঁড়ো, যেটা আমি ঘরে করে নিয়েছি। আমি আপনাদেরকে এটা রেসিপি দেখাবো কিভাবে আমি গুঁড়ো করেছি, কিভাবে শুটকিটাকে নিয়েছি। এটা আপনাদের সুবিধার্থে, যদি আপনাদের প্রয়োজন হয় আমি অবশ্যই সেটা
আপলোড করে দেব। তো আমি দিয়ে দিচ্ছি তেল, প্রায় 3 টেবিল চামচের মতো তেল এই জায়গায় আমি দিয়ে দিলাম। যেহেতু আমি শুটকি রান্না করব, শুটকিতে রসুন মাস্ট বি, না হলেই নয়। শুটকি মানেই রসুন, তো আমি কতটা রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে নেড়ে চেড়ে লাল করব, এটা হালকা ব্রাউন করব। আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচামরিচ। এখন কাঁচামরিচ, মরিচের বিষয়টা হচ্ছে আপনি কতটুকু ঝাল খেতে পছন্দ করেন, বা আপনার পারিবারিক মানুষগুলো, পরিবারের মানুষগুলো, সদস্যগুলো কতটুকু ঝাল খেতে পছন্দ করে, সেই অনুপাতে আপনি ঝালটা নেবেন বা সিলেক্ট করবেন। তা আমি আমার পছন্দ মতো বা আমার ফ্যামিলির রিকোয়ারমেন্ট মতো মরিচ নিচ্ছি এবং এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি। আমি আসলে কেটে বেছে নেব, ওই সময়টা আমার হাতে থাকে না, যেহেতু আমার বাবু ছোট। আমি এক রান্না থেকে 3-4 বার ওকে সাড়া দিতে যাই, ও কি হয়েছে না হয়েছে দেখে আসি, ও কি চাচ্ছে দেখে আসি। তো দেখা যায় যে আমি কাটবো ততক্ষণে আমার রান্না হয়ে যাবে, যতক্ষণে আমি কাটবো ততক্ষণে আমার রান্না হয়ে যাবে। হয়ে গেল, দিয়ে দিলাম। এবার এটা সুন্দর করে একটু ভাজবো, হালকা ব্রাউন হলে তার এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ। আর যারা রান্না করেন তারা জানেন। দেখুন, দেখতেই পাচ্ছেন আমার প্রায় অর্ধেক ব্রাউন হয়ে গেছে। আমার চুলাটা আমি বন্ধ করে দিয়েছিলাম যাতে বেশি লাল না হয়। তো দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ। কারণ হচ্ছে আপনার করলাতে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, এটা মাস্ট বি, নয়তো তিতা ভাবটা বেশি লাগে। আপনি যদি পেঁয়াজটা একটু বেশি দিয়ে রান্না করেন সেক্ষেত্রে আপনার তেতো ভাবটা অনেকটা কমে যাবে, করলাটা খেতে তত টেস্টি হবে। হিটটা দেখুন, প্রায় 2-3 ইঞ্চি হিটে আমি রান্না করছি। কারণ আমি করলা ভাজিতে কখনো বেশি সময় লাগাবেন না, বাড়িয়ে দেবেন জাল। কারণ হচ্ছে করলা ভাজি যত ধিমে আঁচে রান্না করবেন তত তেতো হতে থাকবে, তিতা হতে থাকবে। যত দ্রুত রান্না শেষ করবেন তত এটা তিতা ভাবটা কম লাগবে। আরেকটা টিপস বলে দেই, করলা ভাজি কখনো, করলা ভাজি হোক রান্না হোক, করলা কখনো ঢেকে রান্না করবেন না। করলা যদি আপনি ঢেকে রান্না করেন তাহলে এটা তিতা হয়ে যাবে, বা একটা আলগা তিতা ভাবটা চলে আসবে এটার মধ্যে। আর যা তিতা আছে তার চেয়ে ডবল হয়ে যাবে তেতোটা। তো যেটা করবেন অবশ্যই করলা ভাজিটা খোলা অবস্থায় রান্না করবেন, ঢাকনা ছাড়া। আমি অপেক্ষা করছি পেঁয়াজ লাল হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি জাল প্রচুর বাড়িয়ে দিয়েছি, প্রায় হাই হিটের কাছাকাছি নিয়ে এসেছি এটাকে, যেন আমার এটা খুব দ্রুত হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি কিন্তু করলা ধোয়ার সময় লবণ কমিয়ে নিয়েছি, যেহেতু আমি লবণ দিয়ে ভিজিয়েছিলাম। তো এটা মাথায় রেখে আমি লবণ দেব। শুটকিতে অনেক সময় লবণ থাকে, এটা আমি তো আর শুটকি খেয়ে দেখবো না, শুটকিটা কাঁচা টেস্ট করা যায় না। তো সেই আন্দাজে আমি লবণ দেব, যে লাগলে পরে দেওয়া যাবে। লবণ লাগলে আপনি বারবার অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই, ব্যাপার নাই। কিন্তু যদি লবণ বেশি হয়ে যায় সেটা কিন্তু কমানোর কোনো উপায় নাই। অনেকেই আপনাকে অনেকভাবে বলবে এটা দিলে লবণ কমবে, সেটা দিলে লবণ কমবে, আসলে কমে না, খুব বেশি লাইট ডিপ হয় না। ঠিক আছে, তো আপনি কটা জিনিস তার খাওয়া যায় না। লবণ কম হলে আপনি আলগা লবণ মেরেও খেতে পারবেন, ভাতে মেখেও খেতে পারবেন, কিন্তু কটাটা কিন্তু আপনি খেতে পারবেন না, নুন কট্টাটা খেতে পারবেন না। আমার দেখুন আমার পেঁয়াজগুলো অর্ধেক লাল হয়েছে, আমি এরকমই রাখবো, আমি এর চেয়ে বেশি ব্রাউন করব না। দিয়ে দিলাম, কারণ আপনার ভাজি যে ভাজি করেন সেটা কিন্তু ভাজা ভাজা হয়, তেলের উপরেই থাকে, এটাতে কোনো এক্সট্রা পানি দেওয়া হয় না। তো এটা এমনিতেই আরও ভাজা ভাজা হয়ে যাবে, এটা আমার এক্সট্রা করে অত লাল করার কিছু নাই বা দরকার নেই। এখন কাজটা হচ্ছে শুধু মিশিয়ে দেব সব জায়গায়, যেন পেঁয়াজটা মিশে যায়। এবং এটাতে আমি দিয়ে দেব কিছু মশলা, কিছু বলতে 2টা মশলা। আমি ধনে গুঁড়া দেব,
ধনে গুঁড়া দিব, দিয়ে দিলাম 2 চামচ, দিব সামান্য হলুদ, শুধু কালারের জন্য, যাতে কালারটা সুন্দর লাগে। চামচের আগায় সামান্য হলুদ দিয়ে আমি জাস্ট ছিটিয়ে দিব। হয়ে গেল আমার মশলার ব্যাপার স্যাপার শেষ। এবার হচ্ছে এটাকে শুধু মেশানোর পালা। মিশিয়ে আবারও বলছি, আমি এটাকে একদমই ঢাকবো না, আমি খোলা আছে নেড়ে নেড়ে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। একটু পরপর আমি নেড়ে চেড়ে দেবো, দেখবো কখন এটা সেদ্ধ হয় বা নরম হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার করলা অলমোস্ট কালার চলে এসছে, কালার চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ মানে সবজিটা গলে গেছে। তারপরে আরেকবার চেক করতে হবে, আমি একটু চেক করে দেখছি। এই পর্যায়ে আমি রান্নার জালটা একটু কমিয়ে নেব, মিডিয়াম তো লোতে রাখবো, নয়তো কিন্তু পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে এটা কিন্তু নিচে ধরে এসছে, এই দেখুন নিচে কিন্তু লেগে লেগে যাচ্ছে। তো আমি খুব বেশি তেল এটাতে ইউজ করিনি, যেহেতু আমি কাঁচা কাঁচা রাখবো, বেশি তেল ভালো লাগে না। হ্যাঁ, আমার এটা রান্না হয়ে গেছে, তারপরও আমি দেখাচ্ছি। দেখুন রান্নাটা হয়ে গেছে। হ্যাঁ, লবণও ঠিক আছে, আমি লবণটা এই ফাঁকে দেখে নিলাম। এবার আমি যেটা করব, আমার রান্না কমপ্লিট। এবার যেটা আমি করব, এই যে রসুন, এই যে শুটকি, ড্রাই শুটকি বা ড্রাই ফিশ ডাস্ট যাই বলি না কেন, গুঁড়া চিংড়ি বা মশা চিংড়ি, ভর্তা চিংড়ি যাই বলি, সেই চিংড়ি শুটকির আমি সুন্দর মতো তেলে বেছে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি সেই রেসিপিটা আপলোড করে দেব, আমাকে জানাবেন যে রেসিপিটা লাগবে কিনা, কিভাবে আমি করেছি শুটকিটাকে। এবার আমি যেটা করবো, আমি নেড়ে চেড়ে শুটকি যেহেতু এমনিতেই অল্প আঁচে রান্না হয়, তার উপর আমি শুটকিটাকে ভেজেছি বা টেলেছি তেল ছাড়া, ওটাও অলমোস্ট রান্না হয়ে গিয়েছিল। তো এটা রান্না করার জন্য আমাকে খুব বেশি সময় দিতে হবে না, এটা মিশিয়ে 2-3 মিনিট রেখে দিলেই হয়ে যায়। আমি একটু চেক করে দেখছি আমার শুটকির ফ্লেভারটা ঠিকঠাক আসছে কিনা। আমার মনে হচ্ছে আমার শুটকি আরেকটু লাগবে। শুটকির কোনো পরিমাণ নাই, আপনার যতটুকু খুশি, আপনার মন যতটুকু খেতে চায়, যতটুকুতে ফ্লেভার আসবে শুধু দিয়ে দেবেন। এবার ভালো মতো মেশাবো, আমি জিনিসগুলোকে ভালো মতো মেশাবো। আরেকটা টিপস দিয়ে বলি, কেউ যদি চান করলাগুলোকে সবুজ সবুজ দেখাতে, যে করলাগুলো সবুজ দেখাবে, অনেকে হয় না সবুজ সবুজ থাকে করলাগুলো, আমার কাছে কাঁচা কাঁচা মনে হয় দেখতে, যাই হোক, তো ওটাও রুচির ব্যাপার। তাহলে আপনারা হলুদটা স্কিপ করবেন। আপনারা যদি হলুদ না দেন, করলা ভাজিটা সবুজ সবুজ দেখাবে। আর আমি যেহেতু হলুদ দিয়েছি, সেহেতু করলা ভাজিটা একটু ব্রাউন হয়ে গেছে বা ইয়েলো ইয়েলো হয়ে গেছে। আমার রান্না শেষ, আলহামদুলিল্লাহ। শেষ করলাম আজকের রান্না বা রেসিপি, শুটকি দিয়ে, চিংড়ি শুটকি দিয়ে কাঁচা করলা ভাজি। চুলোটা বন্ধ করে দিই। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আমার রান্নাগুলো যদি আপনাদের মনে একটুও জায়গা করে নিতে পারে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন @রুমানা শিমুল ব্লগ 2605। বেল আইকন দিয়ে পাশে থাকবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং অবশ্যই একটা লাইক বাটনে চাপ দিয়ে দেবেন। তো ধন্যবাদ, আজকের মতো টাটা, বাই বাই।